মার্কো একটা বাঁকা হাসি দিল, কিন্তু আর কিছু বলল না। আজিজ আর এক মুহূর্ত দেরি না করে সোফায় মুখ গুজে ঘাপটি মেরে শুয়ে পড়ল। মনে মনে নিজেকে হাজারটা গালি দিল সে। শালা আজিজ, মরার আর জায়গা পাস না। এই খবিস ডাক্তার যে বাংলা বোঝে তা কে জানত। ভয় আর লজ্জায় আজিজ এবার সত্যি ঘুমের ভান করে পড়ে রইল। পাশে মার্কো আবার কোনো প্রশ্ন করে বসে। অবশেষে একসময় ঘুমিয়েও গেল। ভোরের আবছালোয় যখন আজিজ ঘুম ভাঙল, সে দেখল ডক্টর মার্কো তখনও নির্বিকারভাবে গেম খেলে যাচ্ছে। সে মুহূর্তেই দরজাটা মৃদু আওয়াজ করে খুলে গেল। মেয়েটি রুম থেকে বেরিয়ে এলো। তাকে দেখে মনে হচ্ছে সে কেবল গভীর ঘুম থেকে জেগে উঠেছে। চোখে মুখে কোনো ক্লান্তির চিহ্ন নেই, কিন্তু দরজার ওপাশে তখন এক অজানা যন্ত্রণায় নীল হয়ে পড়ে আছে সে। মেয়েটি চলে যাওয়া মাত্রই ডক্টর মার্কো বিদ্যুৎ বেগে ভিডিও গেম খেলা থামিয়ে দিল। কোনো কথা না বলে সে দ্রুত পায়ে ফ্রিজের কাছে গিয়ে সেখান থেকে একটি সিরিঞ্জ বের করে নিল। আজিজ সোফার কোণ থেকে আধো ঘুমিয়ে সব দেখছিল। মার্কোর সিরিঞ্জটা হাতে নিয়ে 1 সেকেন্ড দেরি না করে দ্রুত রুমের ভিতর ঢুকে গেল। দরজাটা আবার সশব্দে বন্ধ হয়ে গেল। আজিজ সোফায় উঠে বসে নির্বাক হয়ে সে বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল। তার মনেও একই প্রশ্ন, ওই সিরিঞ্জ দিয়ে মার্কো ঠিক কি পুশ করে ভাইয়ের শরীরে? কেন মেয়েরা যাওয়ার পরেই ওই ইনজেকশনটা প্রয়োজন হয়? আজিজ এই প্রাসাদের প্রায় সব কাজই দেখাশোনা করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে ব্যবসায়িক অনেক গোপনীয়তাও তার নখদর্পণে। কিন্তু এই রুমের ভেতরকার রহস্য আর ওই সিরিঞ্জের ওষুধের হাত দেওয়ার ক্ষমতা বা অধিকার কোনোটাই তাকে দেওয়া হয়নি। এই ইনজেকশনটা যেন এই বাড়ির সব থেকে বড় নিষিদ্ধ এলাকা। আজিজ এক দীর্ঘশ্বাস ফেলে জানালা দিয়ে বাইরে তাকালো। আলেকজান্দ্রিয়া ধূসর আকাশে তখন কুয়াশার দাপট। সে জানে না এই রহস্যের শেষ কোথায়। আজিজ ক্লান্ত চোখে বন্ধ দরজার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেল। সে যতদিন তার সাথে আছে সেই হিসাব করলে আজ 792 নম্বর মেয়ে এই রুম থেকে বের হলো। অথচ আজও সে জানতে পারল না এই বন্ধ দরজার পেছনের আসল রহস্য। আর হয়তো কোনোদিন জানবও না। নিলয়, নিভা, ওঠ, তাড়াতাড়ি ওঠ, আজকে আমাদের ফ্লাইট। আর তোরা এখনো গর্ধপের মতো নাক ডেকে ঘুমাচ্ছিস। ফল কিন্তু ভালো হবে না। যেমন বাপ তেমন মেয়ে, সারাটা জীবন আমাকে চালিয়ে গেলি। নীলিমার চিৎকারে ধরফর করে উঠে বসলো নিলয়। রাত 3টার দিকে সে ডিউটি থেকে ফিরেছে। যেহেতু লম্বা একটা ছুটি নেবে তাই কাজ একটু বেশি ছিল। মেয়ে নিভাকে নিয়ে আরামসে ঘুম দিচ্ছিল সে, কিন্তু বউয়ের এমন অত্যাচারে বাপ মেয়ে দুজনেই উঠে হা করে তাকিয়ে আছে। নীলিমা দুখানা বড় বড় লাগেজ নিয়ে বুকে হাত দিয়ে তাদের সামনে দাঁড়িয়ে আছে। বাপ মেয়ে একটু আমতা আমতা করে হেসে সব ফেলে দিয়ে নিভাকে কোলে নিয়ে ছুটলো বাথরুমের দিকে স্নান করতে। নীলিমা হেসে ফেল। বাপ মেয়ের এই খুনসুটি দেখতে তার খুব ভালোই লাগে। তখনই নীলিমা দেখলো নীলের ফোনটা বেজে উঠল। ফোন ধরা মাত্রই নীলিমা বলে উঠল, কি রে, কেমন আছিস? এই তো আছি। তোরা কখন আসছিস? আমাদের সন্ধ্যা 7টার দিকে ফ্লাইট আছে। এই তো আমরা বার হবো রে। তোদের মতো আমরা তো আর বিদেশে নেই, আমরা দেশে আছি অন্য শহরে। এই তো বার হবো কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে, হ্যাপি জার্নি। আমি আর রোদ তোদের ওয়েলকাম করার জন্য এয়ারপোর্টে আসবো। হ্যাপি জার্নি বেবি। নিভা নিলয় ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়ে এলো। মেয়ের চুল মুছে দিতে দিতে নিলয় বলল, কে কল করেছিল নীল? সবুজ, ওরা জানালো ওরা বার হয়েছে, শহরে ফিরছে ওরা। আমরা কখন যাব তাই জিজ্ঞেস করছিল। আর রোদ, রোদ আর সবুজ আমাদের ওয়েলকাম করার জন্য এয়ারপোর্টে আসবে। আরে সেই মাফিয়াটা আসবে নাকি? বাপরে বাপ, সে তো সারাক্ষণ ঠুস ঠুস করতেই থাকে বন্দুক দিয়ে। বেচারা আমার বন্ধুটা যে কোথায় কোথায় গুলি করেছে তা আল্লাহই জানে। এতদিন সাথে রয়েছে, এখন একটা বাচ্চা হতে পারলো না। মেইন পয়েন্ট না শুট করে দিয়েছে। বেচারা হয়তো লজ্জায় বলতে পারছে না। দেশে গিয়ে আগে ওর সব খুলে খুলে দেখতে হবে। নিলয়ের এমন নির্লজ্জ মার্কা কথা শুনে নীলিমা রেগে গিয়ে তার চুল টানতে শুরু করলো। মুখের লাগাম দাও নিলয়, বন্ধুদের দিয়ে এসব কি আজে বাজে কথা বলছো? মা বাবার এমন কাণ্ড দেখে নিভা আনন্দে হাততালি দিতে থাকলো। সে তার ছোট্ট হাত পা দুলিয়ে হাসছে। নীলিমা আর নিলয় একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। তারপর শুরু হলো বাবা মা মেয়ের নতুন খুনসুটি। তিনজনে মিলে বালিশ নিয়ে মারামারি করতে শুরু করলো। তাদের হাসির শব্দে ঘরটা ভরে উঠল। একটা সুখী পরিবার এভাবেই বোধহয় সুন্দর হয়ে ওঠে। কে ফোন করেছিল? সবুজ ফোনে স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, আরে নীলিমার কাছে ফোন করেছিলাম। ওরা বলল ওদের আজ সন্ধ্যা 7টায় ফ্লাইট আছে। ওরা এয়ারপোর্টে আমাদের সাথে দেখা করবে। ও বুঝলাম, ঠিক আছে, চলো আমরা বের হই। হ্যাঁ, তুমি রেডি? হ্যাঁ চলো। বলছিলাম যে শোনো না বউ,
বলছি শহরে ফিরে তুমি কি তোমার বাবার কাছে যাবে? এ কথা শুনে সোনালি ভুরকুচকে সবুজের দিকে তাকালো। সবুজ একটা শুকনো ঢোক গিলে বলল, না মানে আমি তো বলতে চাইনি। মানে আগেরবার যখন গিয়েছিলাম আমার দিকে অন্তত 70টা বন্দুক তাক করা ছিল। বুঝতেই পারছো আমার জীবনের একটা মায়া আছে না। আমি যদি মরে যাই তো কত মানুষ প্লেনে উঠতে পারবে না। না মানে প্লেনে সবাই উঠবে কিন্তু চালানোর জন্য আমি থাকবো না। একটু বোঝো তো। তো তুমি মরে গেলে তোমার জায়গায় নতুন একটা পাইলট আসবে। এমন কথা বলতে নেই সোনা বউ, তোমার স্বামী আমি, তুমি স্বামীহারা হবে। বোঝার চেষ্টা করো সোনা প্লিজ। আমরা ইহসান বাড়িতে যাই। আচ্ছা, এখান থেকে সোজা ইহাসান বাড়ি যাব, তারপর সেখান থেকে বাবার সাথে দেখা করতে যাব। এর থেকে একটাও বেশি কথা বলবে না। কে এই মেয়েটা? কোন মেয়ে? কোথায় মেয়ে? কোন জায়গা থেকে এই মেয়েকে ধরে আনলি? আরে গর্ধপ, তুই সাথে করে যাকে নিয়ে এসেছিস এ কে? ও এটা মেয়ে? হ্যাঁ ভুলে গেছিলাম, ও রূপালী। না না সরি ও সোনালি। সোনালি পাশে দাঁড়িয়ে সবুজের কাণ্ড দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সবুজ সাহস সঞ্চয় করে বলে ফেল, আর তার থেকে বড় কথা আব্বা, ও আমার বউ। মানে আমি ওকে বিয়ে করেছি। মানে ও তোমার পুত্রবধূ, আমাদের বাড়ির একমাত্র বৌমা। আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না আব্বা, তুমি প্লিজ বুঝে নাও এবার। ছেলের মুখে এমন অদ্ভুত আর দায়িত্ব জ্ঞানহীন কথা শুনে সবুজের বাবা পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। তিনি পুরোপুরি হতবাক। ছেলে গেল বন্ধুদের সাথে পাহাড়ে ঘুরতে, আর ফেরার সময় আস্ত একটা বউ নিয়ে হাজির হলো। কিন্তু সবুজের বাবা সব থেকে বড় যে ধাক্কাটা খেলেও তা হলো ঘরের ভেতর সাজানো আয়োজন। আজ সবুজের আশীর্বাদ হওয়ার কথা ছিল অন্য একটি মেয়ের সাথে। তার বাবা অত্যন্ত গোপনে এই সারপ্রাইজ আশীর্বাদ এর প্ল্যান করেছিলেন। আত্মীয় স্বজন সবাই আসার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু সবুজ নিজে যে এমন এক বিস্ফোরক সারপ্রাইজ নিয়ে বাড়িতে ঢুকবে তা তিনি স্বপ্নেও ভাবেননি। সবুজের বাবা নিজের কপালে হাত দিয়ে সোফায় ধপ করে বসে পড়লেন। এখন এই মেয়ে পক্ষকে তিনি কি জবাব দিবেন? পুরো ড্রয়িং রুমে পিনপতন নীরবতা, কারোর মুখে কোনো কথা নেই। ঠিক তখনই চুরের রিনঝিন শব্দ শোনা গেল। সিঁড়ি দিয়ে সবুজ রঙের এক শাড়ি পরে নেমে আসছে এক সুন্দরী মেয়ে। তার চোখে মুখে আনন্দ আর উত্তেজনা ঝিলিক। সে একরকম দৌড়ে এসে সবুজের হাত জড়িয়ে ধরল, চপল কণ্ঠে বলল, তুমি চলে এসেছো সবুজ। দেখো আমি ঠিক তোমার নামের সাথে মিলিয়ে সবুজ রঙের শাড়ি পরেছি। আজ আমাদের আশীর্বাদ, আর তুমি এত দেরি করে এলে। তোমার তো উচিত ছিল অনেক আগে চলে আসা। সবুজ পাথরের মতো দাঁড়িয়ে আছে, তার কপালে তখন বিন্দু বিন্দু ঘাম। রূপসা নিজের শাড়ির আঁচলটা ঠিক করতে করতে বলল, বলো না আমাকে কেমন লাগছে। বলতে বলতে রূপসার নজর গেল পাশে দাঁড়িয়ে থাকা সোনালির দিকে। একটু অবাক হয়ে সে সবুজের দিকে তাকিয়ে বলল, এ কে? নিশ্চয়ই তোমার কোনো বান্ধবী। হাই। রূপসা সোনালির দিকে তাকিয়ে বেশ গর্বের সাথে পরিচয় দিল, আমি হলাম রূপসা, সবুজের হবু স্ত্রী। মুহূর্তের জন্য সোনালি আর সবুজের চোখের পলক স্থির হয়ে গেল, কিন্তু সোনালি দমে যাওয়ার পাত্রী নয়। সে খুব শান্তভাবে মুখে একটা বাঁকা হাসি ফুটিয়ে তার ডান হাতটা রূপসার দিকে বাড়িয়ে দিল। অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল, হ্যালো, আমি সোনালি, সবুজের বিবাহিত এবং লিগাল ওয়াইফ। বিবাহিত স্ত্রী শব্দটা কানে যাওয়া মাত্রই রূপসার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তার মুখের হাসিটা মুহূর্তে উদাও হয়ে সেখানে এক পৈশাচিক বিস্ময় ভর করল। পাথরের মূর্তির মতো সবুজের দিকে হাঁ করে তাকিয়ে রইল। সবুজ একটা স্বপ্ন ঢুকিল। রূপসা তার মামাতো বোন। সবুজের সাথে রূপসার প্রেম কোনোদিন ছিল না ঠিকই, কিন্তু রূপসা মনে মনে সবুজকেই চেয়েছিল। সবুজ পাইলট হওয়ার কারণে প্রেমের পেছনে সময় নষ্ট করার সুযোগ পায়নি। তাই বাবা যখন রূপসের সাথে বিয়ের কথা তুলল, সবুজ ভেবেছিল এমনিতেই তো প্রেম হলো না, অন্তত সুন্দর একটা বউ তো পাওয়া যাবে। সে ভেবে সে রাজি হয়েছিল, কিন্তু তার অনুপস্থিতিতে বাবা যে সারপ্রাইজ আশীর্বাদের এমন ফাঁদ বাঁধবেন সেটা সে স্বপ্নেও ভাবেনি। বিপাকে পড়ে সবুজ আবল তাবল বকতে শুরু করলো। সে রূপসার দিকে তাকিয়ে ফ্যাকাশে হাসি দিয়ে বলল, রূপসা কেমন আছিস? এটা তোর ভাবি, সুন্দর না? ওর নাম সোনালি। নাম যেমন কিন্তু মনটা মোটর সোনালি না। সে যাই হোক, আমার বউ মানে তোর ভাবি। কিন্তু তোর নাকি আশীর্বাদ। তোর বর কোথায় রে? ডাকতো তাকে দেখি। এই কথা শোনা মাত্রই সোনালির মেজাজ চড়ে গেল। সবুজের এমন মিথ্যা নাটক দেখে সে সবুজের পায়ের উপর বুট জুতো দিয়ে সজোরে একটা মারা দিল। আউস শাওয়া, তুই কি সারাক্ষণ আমাকে বাড়া মারতেই থাকিস? জানিস না আমার পাটা কত দামি? ছেলের মুখে এমন গালাগালি আর অভদ্রতা শুনে সবুজের বাবা আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। তিনি চিৎকার করে বলেন, সবুজ, এই কি তোমার শিক্ষা?
একটা মেয়েকে কোথা থেকে তুলে নিয়ে এসে সব অভদ্রতা করছো? ওর পরিচয় কি? সবুজ এবার রাগে আর ব্যথায় ফেটে পড়ল। সে সোনালির হাতটা শক্ত করে ধরে বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আরে এখনো চিনতে পারোনি? শহরে সেই দুর্দর্শ গ্যাংস্টার সৈকত এহসান নাম শুনেছো তো? এই সোনালী এহসান হলো সেই সৈকত এহসানের একমাত্র মেয়ে, আমার বিবাহিত স্ত্রী আর তোমার একমাত্র পুত্রবধূ। আবার শান্তি হয়েছে? সৈকত ইয়াসনের নাম শোনা মাত্রই পুরো ঘরে এক মুহূর্তের জন্য শ্মশানের নীরবতা নেমে এলো। সবুজের বাবার কপাল দিয়ে ঘাম নামতে শুরু করলো। ছেলে শেষে কিনা গ্যাংস্টারের মেয়েকে যে বাড়িতে বউ করে আনলো। সমস্যা কি তোর? যা বলার আছে ছেড়ে খাস। সকালবেলা ডাইনিং টেবিল আলেকজান্ড্রিয়ার রোদেলা সকালের সাথে টেবিলের পরিবেশ এর কোনো মিল নেই। আকাশ অত্যন্ত নিলিপ্ত মুখে কফির মগে চুমুক দিচ্ছে। তার চোখে মুখে গতকালের যন্ত্রণার কোনো ছাপ নেই। সে যেন এক পাথর খোদাই করে মূর্তি। মার্কো মাত্র স্নান সেরে ভেজা চুলে ডাইনিং টেবিলে এসে বসলো। আজিজ টেবিলের এক কোণে দাঁড়িয়ে আছে। তার মুখ দেখে মনে হচ্ছে পেটে অনেক কথা জমেছে, কিন্তু ভয়ে মুখ খুলতে পারছে না। সে বারবার আকাশের দিকে তাকাচ্ছে, আবার মার্কোর দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিচ্ছে। আজিজের এই উস্কুসানি বেশিক্ষণ আকাশের নজর এড়ালো না। কফির মগটা টেবিলে নামিয়ে রেখে আকাশ গম্ভীর গলায় বলল কথাটা। আজিজ আকাশকে প্রচণ্ড ভয় পায়। সে আমতা আমতা করে বলল, না মানে তেমন কিছু নয় ভাই, আসলে ওই মার্কো রুটিতে জাম লাগাতে লাগাতে আকাশের দিকে তাকিয়ে বলল, He is confused about you, Akash. Actually, I am too. Your whole life has become a puzzle that no one can solve. মার্কোর মুখে ধাঁধা শব্দটা শুনে আজিজ থতমত খেয়ে গেল। সে ভাবলো এবার বোধহয় তার সব কৌতূহল ধরা পড়ে যাবে। ঠিক তখনই আকাশ আজিজের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। এক চিলতে রহস্যময় হাসি তার ঠোঁটের কোণে ফুটে উঠল। আকাশ ধীর গলায় জিজ্ঞেস করলো, এতদিনে ঠিক কতগুলো মেয়ে গুনলি আজিজ? আজিজের মনে হলো কেউ তার বুকের ভেতর হাত ঢুকিয়ে দিয়েছে। সে ভয়ে তোতলামি করে উত্তর দিল, 792 জন ভাই। আকাশের হাসির রেখাটা একটু চওড়া হলো। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মার্কোর দিকে এক পলক তাকিয়ে রুমের দিকে পা বাড়াতে বাড়াতে বলল, 799। The number is not bad. Interesting. আকাশ চলে যেতেই আজিজ নিজের কপালে একটা চড় মারল। বিড়বিড় করে নিজেকেই গালি দিতে শুরু করলো। ধূরশালা কেন যে এই রোবটগুলোর সাথে এসে ফেসেছে কে জানে। এদের সাথে কথা বলা আর নিজের ছবির সাথে কথা বলা একই ব্যাপার। একটা কুকু করে বিদেশি ভাষায় বকে আর অন্যটা যেন যমরাজ। কি যে অলক্ষণে জায়গায় আটকা পড়লাম। আজিজের কপালের চড় মারা দেখে মার্কো টেবিল থেকে শেষ টোস্টটা তুলে নিল। সে বেশ আয়েশ করে চিবোতে চিবোতে আজিজের দিকে তাকে একটা বাঁকা হাসি দিল। Don't stress yourself out, Aziz. This number might increase, or it could end right here. Who knows? আজিজ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। মার্কো গ্লাস থেকে এক চুমুক কফি খেয়ে আবার বলল, But if it increases, make sure you note it down in your diary. Otherwise, you will lose count and mess up the records. Accuracy is important, you know. এই কথা শুনে আজিজের মেজাজ সপ্তম আকাশে চড়ে গেল। সে হাতে চামচটা প্লেটে ঠক করে রেখে গজগজ করতে করতে বলল, আরে ধুরবাল, আমি কি এখানে কেরানির চাকরি করতে আসছি নাকি? মানুষের কি কামকাজ নাই? একজন সিরিঞ্জ হাতে রেডি থাকে আর অন্যজনকে খাতায় নাম লেখার বুদ্ধি দেয়। আমারে পাইছেনটা কি আপনারা? এই 792 করতেই আমার চান কয়লা হয়ে গেছে। এরপরে কি আমি ক্যালকুলেটর নিয়ে বসবো? মার্কো আজিজের কথা এক বিন্দু না বুঝে কাঁধ নাচালো। তারপর কফির মগ হাতে নিয়ে আয়েশ করে ছিটে হেলান দিল। আজিজ রাগে গজগজ করতে করতে খেতে শুরু করলো আর মনে মনে বলতে লাগলো, শালা মগের মুল্লুক, একজন যমরাজ আর একজন সেই জমের দোসর। এদের মাঝখানে পড়ে আজিজ মিয়ার জীবনটাই এখন 792 তলা থেকে লাফ দেওয়ার মতো অবস্থা। আজিজ গজগজ করতে করতে আবার খাবার মুখে তুললো। মার্কো নির্বিকার ভাবে খেতে লাগলো আর আজিজ ভাবতে লাগলো এই বাড়ির দেওয়ালগুলো কি এদের মতোই এত রহস্যময়। সবুজের বাবার কপাল দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে। ছেলে শেষে কিনা শহরের সব থেকে ভয়ঙ্কর গ্যাংস্টার মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলো। সৈকত ইহসানের নাম শুনলে যেখানে পুলিশের ঘুম উড়ে যায়, সেখানে তার মতো সাধারণ একজন মানুষ কিভাবে এই মেয়ের সাথে ঘর করবে। রূপসা তখনও পাথরের মতো দাঁড়িয়ে, তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সোনালি তার দিকে এক তাচ্ছিলের হাসি দিল। সবুজের বাবা তোতলামি করে বলেন, সৈকত ইহসানের মেয়ে? সবুজ, তুই কি জানিস? তুই কি বলছিস? ও তোকে বাঁচিয়ে রাখবে?
সোনালি এবার সবুজের হাত ছেড়ে দিয়ে একটু এগিয়ে এলো। সবুজের বাবার সামনে দাঁড়িয়ে খুব নরম স্বরে কিন্তু দৃঢ়ভাবে বলল, বাবা, আমি আপনার বাড়ির বৌমা হয়ে এসেছি, গ্যাংস্টারের মেয়ে নয়। তবে হ্যাঁ, কেউ যদি আমার স্বামীর উপর জোর খাটাতে চায় তবে আমার বাবার পরিচয়টা মনে রাখা তার জন্য ভালো। কথাটা শেষ করে সে রূপসার দিকে আর চোখে তাকালো। রূপসা কান্নায় ভেঙে পড়ে নিজের রুমের দিকে দৌড়ে চলে গেল। ড্রয়িং রুমে এক অদ্ভুত অস্বস্তিকর নীরবতা ছেয়ে রইল। সবুজ মনে মনে ভাবল, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। পাইলট হয়ে আকাশে ওড়া সহজ ছিল, কিন্তু এই দুই মেয়ের মাঝখানে পড়িয়ে এখন মনে হচ্ছে প্লেন ক্র্যাশ করাই ভালো ছিল। বর্তমান সবুজ তখনও আপন মনে স্টিয়ারিং ধরে হাসছে। 3 বছর আগেকার সেই দিনটার কথা মনে পড়লে এখনো তার গায়ে কাটা দেয়, আবার হাসিয়ে পায়। একদিকে বাবার রক্তচাপ বেড়ে যাওয়ার দশা, আর অন্যদিকে রূপসা সেই বিড়ালের মতো কান্না। সব কিছুর মাঝখানে সোনালি সেই দাপুটি এন্ট্রিটা ছিল দেখার মতো। সোনালি পাশে বসে সবুজের এই অদ্ভুত হাসিটা অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল। তার ভুরুজোড়া কুঁচকে এলো। সে সবুজের দিকে ঘুরে তাকিয়ে বেশ কড়া গলায় বলল, কি ব্যাপার, ড্রাইভ করতে করতে একা একা এমন পাগলের মতো হাসি কিসের? কোন নতুন গার্লফ্রেন্ডের কথা মনে পড়েছে নাকি? সবুজ চট করে হাসি থামিয়ে একটা শুকনো ঢোক দিল। সোনালির মেজাজ সে ভালো করে জানে। সে একটু কাচুমাচু হয়ে বলল, আরে না শোনাবো, গার্লফ্রেন্ড কোথা পাবো? তোমার ওই গ্যাংস্টার ইমেজের ঠেলায় তো মশা মাছিও আমার ধারে কাছে গেছে না। আমি তো ওই সেদিনের কথা ভাবছিলাম, যেদিন তোমাকে প্রথম বাড়িতে নিয়ে গেলাম। সোনালি ঠোঁট বাঁকিয়ে হাসলো। আয়নে নিজের কাজল মাখা চোখ দুটো একবার দেখে নিয়ে বলল, কেন? সেদিন তো খুব ভয়ে ছিলে যে বাবা বুঝি তোমার লাইসেন্স বাতিল করে দেবে। এখন খুব হাসি পাচ্ছে, তাই না? হাসি পাবে না? রূপসা যখন বলল যে আমার উড বি ওয়াইফ, আর তুমি যখন ওর হাত ধরে বললে তুমি আমার লিগ্যাল ওয়াইফ, বাপরে, ওটা কোনো সিনেমার ক্লাইম্যাক্সের চেয়েও কম ছিল না। ওই এক ডায়লগই তো কেল্লা পথে। সোনালি একটু হেসে জানালার বাইরের দিকে তাকালো। চলন্ত বাতাসের ঝাপটায় তার কয়েক গাছি চুল মুখে এসে পড়েছে। সে আলতো করে চুলগুলো কানের পিছে গুজে দিয়ে বলল, বেশি বকবক না করে জলদি গাড়ি চালাও, বন্ধুদের সাথে দেখা করতে দেরি হয়ে যাচ্ছে। আর শোনো, এয়ারপোর্টে নেমে কিন্তু আবার তোমার ওই পাইলটগিরি ফাইজলামি শুরু করো না। নিলয় আর নীলিমা অনেকদিন পর আসছে, ওদের সামনে একটু ভদ্র মানুষের মতো থেকো। বদ্ধতা আমি জন্মগতভাবেই, শোনা, শুধু তোমার পাল্লায় পরে একটু একটু গ্যাংস্টারের মতো আচরণ করতে হয় আর কি। আচ্ছা, রোদ কখন আসবে? সোনালি ফোনের স্ক্রিনে একবার চোখ বুলিয়ে বলল, হ্যাঁ, রোদ মেসেজ দিয়েছে, ও এয়ারপোর্টে যাওয়ার জন্য বার হওয়ার আগে আমাদের জানাবে। চলো এবার স্পিড বাড়াও। সবুজ এক্সেলেটর চাপ দিল। গাড়িটা ঝড়ের হাইওয়ে মসৃণ রাস্তা ধরে এগিয়ে চলল। তাদের খুনছুটির শব্দে গাড়ির ভেতরটা যেন জীবন্ত হয়ে উঠল। পার্কের সবুজ ঘাসে অনেক বাচ্চারা খেলাধুলা করছে। বিদ্যার ছোট্ট ডাইনোসরটা হাতে নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছিল। পাশে একটা বেঞ্চে রোদ মেঘলা আর রাত্রি বসে ওদের খেলা দেখছিল। হঠাৎ বিদ দৌড়ে এসে রোদের হাঁটু জড়িয়ে ধরল। তার ছোট্ট আঙ্গুল দিয়ে অদূরে দাঁড়িয়ে থাকা এক গর্ভবতী মহিলার দিকে ইশারা করে ফিসফিস করে বলল, তাত্তু, ওই আন্টির পেটটা এত মোটা কেন? রোদ হেসে ফেল। বীরকে কোলে তুলে নিয়ে তার নাকে নাক ঘষে দিয়ে সহজভাবে বলল, আরে বাবা, ওই আন্টির পেটের ভেতর একটা ছোট্ট বাবু আছে তো, তাই পেটটা অমন বড় দেখাচ্ছে। বীরের চোখে মুখে গভীর এক ভাবুকতা ফুটে উঠল। সে যেন মনে মনে বিশাল কোনো অঙ্ক মিলাচ্ছে। রোদ আর রাত্রি হাসি মুখে ওর কাণ্ড দেখছিল, কিন্তু বীরের পরের প্রশ্নে পুরো পরিবেশটা হঠাৎ বরফ হয়ে গেল। বীর এবার তার ছোট্ট তর্জনীটা রাত্রির দিকে তাক করে খুব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, তাহলে ওই আন্টির পেটে বাবু নাই কেন? তাত্তু, আন্টি কি বাবু খায়নি? বীরের এমন সোজা সাপটা প্রশ্নে রোদ আর রাত্রি দুজনে চরম অপ্রস্তুত হয়ে পড়ল। রোদের হাসি মুখটা মুহূর্তে লজ্জায় লাল হয়ে গেল, আর রাত্রি তো লজ্জায় মাথা নিচু করে নিজের ওড়না খুঁড়তে শুরু করলো। পার্কের মাঝখানে এমন এক পরিস্থিতির জন্য তারা কেউই প্রস্তুত ছিল না। মেঘলা বুঝতে পারল পরিস্থিতি সামলানো দরকার। সে দ্রুত নিজেকে স্বাভাবিক করে নিল এবং বীরের হাতটা ধরে মিষ্টি হেসে বলল, বীর সোনা, বাবু তো সবার পেটে সব সময় থাকে না, যখন সময় হবে তখন আন্টি পেটেও বাবু আসবে। এখন অনেক কথা হয়েছে, চলো আমরা এই পাশের বড় দোলনাটা গিয়ে দোল খাই। তোমার চাচু আর আন্টি এখানে বসে একটু গল্প করুক, চলো। দোলনার কথা শুনে বীরের সব কৌতূহল যেন এক নিমিষেই উড়ে গেল। সে লাফিয়ে উঠে খুশিতে ডাইনোসরটা উঁচিয়ে চিৎকার করে উঠল, হ্যাঁ, গোল না, তলো মা, জলদি তলো।
বীর বকবক করতে করতে আর মায়ের হাত ধরে টানতে টানতে দোলনার দিকে এগিয়ে গেল। মেঘলা যাওয়ার সময় একবার রোদের দিকে তাকালো। সে চাহনিতে ছিল এক অদ্ভুত মলিনতা। মেঘলা চলে যাওয়ার পর রোদ আর রাত্রির মাঝখানে এক দীর্ঘ নীরবতা নেমে এলো। রোদ আর চোখে রাত্রির দিকে তাকিয়ে দেখলো সে এখনো মাথা নিচু করে আছে। পরিবেশটা হালকা করতে রাত্রি একটা কাচুমাচু হাসি দিয়ে বলল, বাচ্চাদের আজকাল সামলানো দেয়। দেখলেন তো কি সব উল্টাপাল্টা প্রশ্ন শুরু করেছে। রোদের ঠোঁটের কোণে দুষ্টামির হাসি ফুটে উঠল। সে রাত্রি খুব কাছে সরে এসে ফিস ফিস করে বলল, আমার রাত পাখি, তোমার কি একটা বাবু চাই? তুমি চাইলেই কিন্তু বলতে পারো, আমার বাবু দিতে কোনো সমস্যা নেই। ছি, কি যাতা বলছেন এসব? আপনার মুখে কিছু আটকায় না? রোদ হো হো করে হেসে উঠল। তারপর একটু গম্ভীর হয়ে বলল, মা একবার আসতে চেয়েছিল জানো, কিন্তু কাজের চাপে আর আনা হলো না তাকে। সত্যি? কেন আনলেন না আন্টিকে? বীর তো আন্টির সাথে খুব ভালো খেলে। বীর খুব খুশিই হতো। আরে সময় হয়ে উঠছে না রাত পাখি। আমি তো নিজেই 1 সপ্তাহ পর এলাম তোমাদের কাছে। আগেই বলেছিলাম বাড়িতে চলো, কিন্তু তোমরা তো এখানেই পড়ে আছো। আপনি তো সব জানেন। মেঘলা ও বাড়ি যেতে চায় না। ও যার জন্য ফিরবে সেই মানুষটাই তো নেই। আর তাছাড়া ছোটবেলা থেকেই ও আমাকে আগলে রেখেছে। ওকে এই একা অবস্থায় ফেলে আমি কখনো আপনার সাথে গিয়ে সুখে থাকতে পারতাম না। আর আপনিও তো এখনো আকাশ ভাইয়া আর মেঘলার ব্যাপারে বড় বাবাকে কিচ্ছু বলেননি। আমি চাই ভাইয়া নিজে থেকে বাড়ির সবাইকে বলুক, নিজেই তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরুক। তাই আমি নিজ থেকে বড় বাবাকে কিচ্ছু বলিনি। যাই হোক, আজ ওরা 4 জন ফিরছে। ওরা 4 জন? কোন 4 জন? নিলয়, নীলিমা, সোনালি আর সবুজ। নীলিমা আর নিলয় ওদের আজ সন্ধ্যা 7টার দিকে ফ্লাইট। কলকাতা পৌঁছাতে হয়তো গভীর রাত হবে। আর সোনালি, সবুজ আজ শিলিগুড়ি ফিরবে। রাত্রি খুশি হলো। রোদের চোখে হঠাৎ এক অদ্ভুত কৌতূহল খেলে গেল। সে রাত্রির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, রাত্রি, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। অনেক বছর তো হলো, কিন্তু এই প্রশ্নের উত্তরটা এখনো জানা হয়নি আমার। হ্যাঁ হ্যাঁ, বলুন না, কি জানতে চান? সেই রাতে তোমরা সোনালীকে কোথায় পেয়েছিলে? তোমরা দুজনে সেখানে গিয়েছিলে কেন বা কী করতে? এত বছর পার হয়ে গেল, কিন্তু ওই রাতের আসল রহস্যটা তোমরা আজও আমাকে বলনি। রোদের এই প্রশ্নে রাত্রির মুখের হাসিটা পলকে মিলিয়ে গেল। পুরনো কোনো এক ভয়ঙ্কর স্মৃতি যেন তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। আকাশ তখন আজিজের সাথে ড্রয়িং রুমে বসে কোনো একটা ব্যবসায়িক হিসেব নিয়ে আলোচনা করছিল। আজিজ ফাইলের দিকে তাকিয়ে থাকলো। তার মনোযোগ বারবার আকাশের গম্ভীর মুখের দিকে চলে যাচ্ছিল। ঠিক তখনই ডক্টর মার্কো সেখানে প্রবেশ করলো। তার 2 হাতে 2টো দামি ব্র্যান্ডের মদের বোতল আর 3টে স্বচ্ছ কাচের গ্লাস। মার্কো সোজা টেবিলের সামনে এসে বসলো। তার চোখে মুখে এক ধরনের অদ্ভুত নির্লিপ্ততা। সেই গ্লাসগুলো সাজিয়ে বোতলে সিপি খুলতে খুলতে বলল, Enough of these files, Akash. Tonight, you need something stronger to numb your thoughts. Let's have a drink. মার্কো 3টি গ্লাসে নীলচে রঙের তরলটা ঢেলে দিল। তারপর একটি আকাশের দিকে, অন্যটি আজিজের দিকে বাড়িয়ে দিয়ে নিজের গ্লাসটা তুলে ধরল। To the mistress we live in. Cheers. আকাশ কোনো কথা না বলে গ্লাসটা হাতে নিল এবং এক নিমিষে পুরো গলা নিচে নামিয়ে দিল। আজিজ পাশে দাঁড়িয়ে নিজের গ্লাসটার দিকে চেয়ে অবাক হয়ে দেখছিল। সে কেবল একটা চুমুক দিতে চেয়েছিল, কিন্তু আকাশের খাওয়া দেখে সে ভ্যাবাচেকা খেয়ে গেল। আজিজ আমতা আমতা করে বলল, ভাই, আপনি এগুলো ভাবে ঢকঢক করে কি করে খেয়ে নিচ্ছেন? আমি তো এক চুমুক দিতেই কলিজা চলে যাচ্ছে। আকাশ আজিজের দিকে তাকালো না। মার্কো আজিজের অবস্থা দেখে একটা বাঁকা হাসি দিয়ে বলল, Still not used to it, Aziz. When life burns you every day from inside, this fire feels like nothing, isn't it, Akash? আকাশ মার্কোর কথার কোনো উত্তর দিল না। সে হাত বাড়িয়ে খালি গ্লাসটা টেবিলের পাশে সরিয়ে রাখলো। তারপর সরাসরি মদের বোতলটা হাতে নিয়ে তার সিপি খুলে বোতলের মুখে লম্বা এক ঢোক গিলল। তার গলায় কোনো কাঁপুনি নেই, চোখে কোনো নেশার ঘোর নেই, আছে শুধু এক অতল বিষণ্ণতা। আজিজ হা করে তাকিয়ে রইল। সে মনে মনে ভাবল, এই মানুষটা কি রক্ত মাংসের তৈরি নাকি পাথর? এমনভাবে বিষ গিলছে যেন সাধারণ জল। বোতলটা টেবিলে সশব্দে নামিয়ে রেখে আকাশ উঠে দাঁড়ালো। তার দৃষ্টি জানালার ওপাশে জমাট বাঁধা অন্ধকারের দিকে। পিছন থেকে তখনও মার্কো আজিজের হাসির আওয়াজ আসছে, কিন্তু আকাশ তখন ডুবে যাচ্ছে ওই মায়াবী চোখের নেশায়। সেই রাত, মাটির ঘর, ঘরের এক কোণে জ্বলতে থাকা একটা লণ্ঠন, আর তার থেকে আসা টিমটিমে হলুদ আলো। ভীত চোখে তার দিকে তাকিয়ে থাকা এক জোড়া নেশালো দৃষ্টি।
এই মেয়ে, কে তুমি? আমার তো কাছে কেন বসে আছো? মেয়েটি কোনো উত্তর দিল না, সে শুধু বড় বড় চোখ করে আকাশের দিকে তাকিয়ে রইল। আকাশে মেজাজ এবার সপ্তমে চড়ে গেল, সে দাঁতে দাঁত চেপে আবার বলল, কথা কানে যাচ্ছে না? মার্কো কি তোমার সব ক্রাইটেরিয়া বলে দেয়নি? আমার কাছে আসার সাহস তোমায় কে দিল? মাথাটা পাথরের মতো ভারী হয়ে আছে। চোখের পাতা মেলতে সামনে সবকিছু ঝাপসা হতে লাগলো আকাশের কাছে। কপালে প্রচণ্ড এক যন্ত্রণা, যেন কেউ হাতুড়ি দিয়ে আঘাত করেছে। নেশার ঘোরে প্রায় 5 ঘন্টা অবচেতন হয়ে পড়েছিল সে। আকাশ হাত দিয়ে নিজের কপালটা চেপে ধরল। ধীরে ধীরে দৃষ্টি পরিষ্কার হতে সে চমকে উঠল। বিছানার একদম পাশে একটা মেয়ে বসে আছে। আবছা আলোয় মেয়েটির অবয় স্পষ্ট নয়, কিন্তু তার উপস্থিতি আকাশকে মুহূর্তে সতর্ক করে তুলল। সে এক ঝটকায় উঠে বসার চেষ্টা করল, যদিও শরীরে ভারসাম্য তখনও পুরোপুরি ফিরে আসেনি। আকাশের গম্ভীর আর কর্কশ কণ্ঠস্বর ঘরের নিস্তব্ধতা ভেঙে কথাটা বলল। আকাশের স্মৃতি তখনও এলোমেলো, সে কোথায় আছে, কখন এখানে এলো, আর এই মেয়েটি বা কে? কিছু তার মাথায় আসছে না। নেশার রেশ তখনও পুরোপুরি কাটেনি। সে ভাবলো মার্কো হয়তো আবারও তার জন্য কাউকে পাঠিয়েছে। আকাশ মেয়েটিকে চৌকিতে বসে থাকতে দেখে টলমল পায়ে সেখান থেকে নেমে এক কোণে দাঁড়ালো। তার চোখে তখন আগুনের ফুলকি। সে গর্জে উঠে বলল, বেরিয়ে যাও এখান থেকে এক্ষুনি। মার্ককে গিয়ে বলো আজ আমার কোনো মেয়ে প্রয়োজন নেই। গেট আউট। কিন্তু মেয়েটি নড়ল না। তার চোখে সেই শান্ত ভয় মিশ্রিত আর মায়াবী চাহনিটা আকাশের বুকের ভেতর কোথাও যেন একটা সূক্ষ্ম কম্পন তৈরি করলো। লণ্ঠনে সেই হলুদ আলোয় ঘরটা দেখতে লাগলো। বাইরে প্রচণ্ড ঝড়ের দাপট। উত্তরবঙ্গের ঝড় বরাবরই খুবই ভয়ানক, তার উপর এটা পাহাড়ি এলাকা। টিনে ঘরে গাছের ডাল আর বৃষ্টির ফোঁটা পড়তে এক অদ্ভুত বিরক্তিকর পরিবেশ তৈরি করেছে। আকাশের মস্তিষ্ক এখন এক গোলক ধাঁধা, সে নিজেকে সামলাতে পারছে না। টিনের চালে বৃষ্টির সেই প্রচণ্ড শব্দ আর বাতাসে হাহাকার তাকে মনে করিয়ে দিচ্ছে এটা তার শহর নয়। কিন্তু সে এখানে কি করে এলো? আকাশ টলমল পায়ে দেওয়াল ধরে দাঁড়ানোর চেষ্টা করলো। তার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। সামনে মেয়েটির বিস্ময় চোখের চাহনি যেন তাকে সংহিত করে ফেলেছে। সেই চোখের অতলে ভয় আছে নাকি অন্য কিছু? আকাশ সেটাও বুঝে ওঠার আগেই তার পৃথিবীটা দুলে উঠল। অতিরিক্ত নেশার দাপটে তার শরীর আর নিজের নিয়ন্ত্রণে নেই। পা দুটো যেন মাটির সাথে বেইমানি করছে। আকাশ ডাল সামলাতে না পেরে সামনে থাকা সেই রমণীর উপর হুড়মুড় করে আশ্রে পড়ল। মেয়েটি ভয়ত্যাগ চিৎকারের চেষ্টা করেও পারল না। আকাশের ভারী শরীরটা তাকে চৌকির উপর চেপে ধরেছে। আকাশের তপ্ত নিঃশ্বাস মেয়েটির ঘাড়ে আশ্রে পড়ছে। নেশার করে আকাশ মেয়েটির চুলে ঘ্রাণ নিল। ঠিক সেই সোদা মাটির আর বৃষ্টির মিশেলে এক অদ্ভুত সুবাস। নজর গেল মেয়েটির কাঁধের কাছে। জামা কিছুটা নেমে গেছে নিচের দিকে, যেখানে জলজল করছে লাল রঙের একটা বড় তিল। সেখানে পাগলের মতো ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে আকাশের অবচেতন মন অস্পষ্ট স্বরে প্রলাপ বকতে শুরু করলো। কোথায় ছিলে এতদিন? কেন চলে গিয়েছিল আমাকে নরকে ফেলে দিয়ে? দেখ, আমি আজও সে অন্ধকারে পড়ে আছে। মেয়েটি দুহাতে আকাশকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আকাশের শরীরে ভার পাথরের মতো। আকাশের শরীরের ভার সামলানোর ক্ষমতা মেয়েটির ক্ষুদ্র দুটি হাতে নেই। মেয়েটি নিজ থেকে সর্বশক্তি দিয়ে আকাশকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আকাশ যেন এক অটল পাহাড়। নেশার ঘরে সে মেয়েটির কাঁধে মুখ গুজে পড়ে আছে, যেন সে মেয়েটির শরীরে মিষ্টি গন্ধ আত্মসাৎ করছে। মেয়েটি আটকে শিউরে উঠল, তার দু চোখ বেয়ে অবাধ্য জল গড়িয়ে পড়ছে। সে ভাঙ্গে গলায় কাকুতি মিনতি করতে শুরু করলো। ছেড়ে দিন, আর দোহাই আপনার, আমাকে ছেড়ে দিন। কেন এমন করছেন? প্লিজ সরে যান আমার উপর থেকে। মেয়েটির কণ্ঠস্বর বৃষ্টির শব্দের নিচে চাপা পড়ে যাচ্ছে। সে চিৎকার করে কাউকে ডাকার চেষ্টা করলো, কিন্তু টিনের চালে বৃষ্টি সেই উন্মোদনা আর বাতাসে হাহাকারের কাছে তার আর্তনাদ অতি সামান্য। যেন প্রকৃতিও আজ ষড়যন্ত্র করে আকাশের এই উন্মাদনার সঙ্গী হয়েছে। আকাশে কোনো হোশ নেই। সে মেয়েটির গলার কাছে নাক ডুবিয়ে বিড়বিড় করে চলেছে। তোর ঘ্রাণ, আমি ঘ্রাণটা সারা জীবন খুঁজেছি। তোর কোথাও যাবে না। আজ তোকে আমি আর কোথাও যেতে দেব না। তোকে আমার নিজের করেই ছাড়বো। মেয়েটি ডুকরে কেঁদে উঠল। তার হাতে নখ দিয়ে আকাশের পিঠে শার্ট আঁকড়ে ধরল, কিন্তু আকাশের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। সে যেন এক ঘোরের জগতে বিচরণ করছে। মেয়েটি বুঝতে পারল এই বলিষ্ঠ পুরুষের সাথে গায়ে জড়ে জেতা তার পক্ষে অসম্ভব। সে শুধু অসহায় হয়ে নিজের ভাগ্যকে দোষ দিতে লাগলো।
বাইরে তখন বজ্রপাতে তীব্র আলোয় মুহূর্তের জন্য ঘরটা ফর্সা হয়ে উঠল। সেই আলোয় দেখা গেল আকাশে এক হাত মেয়েটি দুহাতকে শক্ত করে বিছানায় চেপে ধরেছে আর ওর হাত দিয়ে শার্টের বোতাম খোলার চেষ্টা চালাচ্ছে। মেয়েটির চোখের মনি স্থির হয়ে আছে ভয়ে। আকাশে নেশাতুর চোখ দুটো স্থির হলো মেয়েটির সজল চোখের উপর। সেই আলো আধারির খেলায় আকাশের বলিষ্ঠ হাতের মুঠোয় বন্দী হয়ে আছে মেয়েটির নরম দুটো হাত। মেয়েটি ভয়ে আর লজ্জায় নিজের শেষ সম্বল, নিজের নারীত্ব হারানোর ভয়ে সিটিয়ে গেল। আকাশের তপ্ত চাহনি তাকে এক অদ্ভুত মায়াই আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। আকাশের গলার স্বর এখন আর কর্কশ নেই, তাতে বরং মিশে আছে এক আদিম তৃষ্ণা আর গভীরভাবে কাছে পাওয়ার আকুতি। সে ধীরে ধীরে মুখটা মেয়েটির কানে কাছে নামিয়ে আনলো। তার তপ্ত নিঃশ্বাস মেয়েটির ঘাড়ের উপর এক শিহরণ জাগানিয়া ঢেউ তুলেছে। আকাশ ফিসফিস করে বলল, আজ কোনো মেঘ তোকে আমার থেকে আড়াল করতে পারবে না। তুই শুধু আমার, এ রাতটা শুধু আমাদের। মেয়েটি কাপা কাপা স্বরে কিছু বলতে চাইল, কিন্তু আকাশের ঠোঁট তার সব আকুতি শুষে নিল। টিনের চালে বৃষ্টির উন্মাদনা তখন দ্বিগুণ হয়ে উঠেছে, যেন এই দুজনকে বাইরের জগৎ থেকে আলাদা করে দিচ্ছে এক জলজ দেওয়ালে। আকাশের ঠোঁটের পরশ মেয়েটির ঠোঁটে, কপালে, চোখের পাতায় আর চিবুকে এক পপসি নেশার মতো ছড়িয়ে পড়ল। আকাশে এক হাত মেয়েটি পিঠে নিচে দিয়ে তাকে নিবিড়ভাবে নিজের দিকে টেনে নিল। মেয়েটির রেশম কোমল চুলের ঘ্রাণে আকাশের নেশা যেন আরো গাঢ় হয়ে উঠল। সেই টিমটিমে লণ্ঠনের আলোয় তাদের দুজনের ছায়া মাটির দেওয়ালে মিশে একাকার হয়ে যাচ্ছে। আকাশের আঙ্গুলগুলো যখন মেয়েটির পোশাক আলগা করতে চাইল, মেয়েটি মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। পরক্ষণে এক তীব্র আতঙ্কে সে আকাশকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। তার গলার স্বর কানে বুঝে এসেছে, না, দোহাই আপনার, এমন করবেন না। আমি আপনার কেউ নেই, ছেড়ে দিন আমায়। এমন সর্বনাশ করবেন না, মৃত্যু ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। মেয়েটি সর্বশক্তি দিয়ে আকাশের বলিষ্ঠ বুকটা ঠেলে সরিয়ে দিতে চাইল, কিন্তু অতিরিক্ত নেশার তীব্র কামনার ঘরে থাকা আকাশের কাছে সেই বাধা যেন আগুনের উপর ঘি ঢালার মতো কাজ করলো। আকাশ মেয়েটি দুই কবজি শক্ত করে ধরে মাথার উপর পিন করে চেপে ধরল। তার চোখের মনি তখন নেশায় টকটকে লাল। আকাশের ভারী কণ্ঠস্বর মেয়েটির কানের কাছে আশ্রে পড়ল, কেন পালিয়ে যাচ্ছিস? এই দূরত্বটা তো তুই নিজে ঘুচিয়ে দিলে, এখন বাধা দিয়ে কি লাভ? মেয়েটি ছটফট করতে করতে ডুকরে কেঁদে উঠল। তার অবদ্ধ চোখের জল গড়িয়ে মিশে যাচ্ছিল আকাশের তপ্ত ত্বকে। সে বুঝতে পারছিল এই আদিম উন্মাদনার সামনে তার প্রতিবাদ অতি তুচ্ছ। বাইরের ঝড় যেন ঘরের ভেতরের এই হাহাকারের সাথে পাল্লা দিচ্ছে। আকাশের উত্তপ্ত ঠোঁট যখন মেয়েটির কাঁধ আর গলায় নিজের অধিকার স্থাপন করতে শুরু করলো, মেয়েটির শরীরের প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে শিথিল হয়ে এলো। এক অদ্ভুত অবসতা তাকে গ্রাস করলো। সে চোখ বন্ধ করে নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দিল। আকাশের শরীরের উষ্ণতা আর তার গায়ের পোষালি ঘ্রাণ মেয়েটির ভেতরে এক অজানা কম্পন তৈরি করলো। মেয়েটি বুঝতে পারলো এই মানুষটি থেকে আজ পালানোর কোনো রাস্তা নেই। এক নিষিদ্ধ আকর্ষণে তার হাত দুটো নিজের অজান্তেই আকাশের পিঠের পেশিগুলো খপ করে আঁকড়ে ধরলো। তার নখগুলো আকাশের চামড়ায় গেঁথে বসলো। আকাশ যেন এক অপার্থিব সুখে আর নিবিড় হয়ে এলো। লণ্ঠনের টিমটিমে আলোয় মেয়েটি সেই প্রতিবাদী চোখ দুটোতেও এখন শুধুই সমর্পণ। সে ডুকরে কেঁদে উঠে আকাশের বুকের লোমে মুখ লুকালো। বজ্রপাতের তীব্র গর্জনে পৃথিবী কেঁপে উঠল। সেই অন্ধকার মাটির ঘরে সময়ের চাকা থমকে গেল। এক গভীর তৃষ্ণার দহনে দুই শরীর যেন একাত্তা হয়ে যেতে লাগলো। লণ্ঠনের শিকাটা শেষবারের মতো একবার কেঁপে উঠে নিভে গেল। আর সেই জমাট বাঁধা অন্ধকারে দুই বিভাগী বিপরীত আত্মার এক নিষিদ্ধ অথচ পূর্ণাঙ্গ বৈধ মিলন রচিত হলো। তোর আঁখি দুটি যেন মাতলা নদী করেছে আমায় পাগল। তোর সঙ্গ না পেলে সারাদিন কেমন আনচান আনচান করে মন, আমার আনচান করে মন। চল গো পালাই যাই, এই ফাগুনে পূর্ণিমা রাতে চল পালাই যাই। গানের বিকট আওয়াজ কানে যাওয়া মাত্রই আকাশ তার ভাবনার জগৎ থেকে ছিটকে বেরিয়ে এলো। শীতে সেই মাটির ঘর, লণ্ঠনের আলো আর মেয়েটা সেই সজল চাহনি মরতেও উদা হয়ে গেল। সে চোখ মেলে দেখল সে আলেক জাজিনটার ড্রয়িং রুমের আছে। পিছনে ফিরে তাকাতে আকাশের চোখ কপালে উঠল। দেখলো আজিজ নিজের কোটটা খুলে অদ্ভুত কায়দায় মাথায় জড়িয়েছে, যেন লম্বা চুলওয়ালা কোনো রূপসী নারী। সে কানে তালে তালে কোমর দুলিয়ে নাচছে, আর মার্কো তার পাশে গ্লাস হাতে নিয়ে মাতালের মতো টাল খেতে খেতে ঘুরছে। বুঝতে বাকি রইল না, বোতল সাবার করে দুই রোবট এখন পুরো মাল খেয়ে টাল হয়ে গেছে। দৃশ্যটা এতটাই অদ্ভুত আর হাস্যকর যে আকাশের মনের ভেতর এতক্ষণে বিষণ্ণতা
আর বিতৃষ্ণা নিমেষেই উদাও হয়ে গেল। সে বিরক্তিকর একটা দীর্ঘশ্বাস পেলে পাশে সিঙ্গেল সোফাটায় গা এলিয়ে দিল। টেবিল থেকে হুইস্কির বোতলটা তুলে নিয়ে লম্বা এক ঢোক গিলার সাথে সাথে আজিজ টলতে টলতে দৌড়ে এলো তার সামনে। আজিজ আকাশের পা জড়িয়ে ধরার মতো ভঙ্গি করে আধহত গলায় বলল, ভাই ও ভাই, আপনি তো বড়ই স্বার্থপর ভাই। সব বাঙালি মেয়েগুলো আপনি একাই টেস্ট করে নিলেন। আপনার এই আদরের আজিজ মিয়ার জন্য কিছু রাখলেন না। আমি তো এখনো বিয়েই করি নাই ভাই। আজিজের আধহত গলার করুণ আর্জি শুনে আকাশ সশব্দে হেসে উঠল। এই পাথুরে মূর্তির মুখে এমন হাসি সচরাচর দেখা যায় না। সে হুইস্কির বোতলটি টেবিলে নামিয়ে রেখে আজিজের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে আজিজ, যা। আজকে আমার জন্য যে মেয়েটা গানা হয়েছিল ওটা তোর, যা মজা কর গিয়ে। আকাশের কথা শুনে আজিজ খুশিতে সাত আসমান হাতে পেল। সে নেশার ঘরে টালমাটাল অবস্থায় একগাল হাসি দিয়ে বলল, জি ভাই, আপনি আমার আসল ভাই। দোয়া করি আপনার ডায়েরিতে আরো 1000টা মেয়ের নাম উঠুক। Whoa, that girl is damn lucky today, Aziz. You just saved a life without even knowing it. আজিজ ফ্যাল করে মার্কোর দিকে তাকিয়ে রইল। সে মূলত নেশা করে না, আজ পরিস্থিতির চাপে পড়ে একটু গলা নিচে নামিয়ে এই হাল। মার্কোর ইংরেজি কথাগুলো তার কানে শুধু অদ্ভুত গুঞ্জন হয়ে বাজল। মাথা মুন্ডু কিছুই বুঝল না। Her luck is favoring her today, Marco. I couldn't turn down Aziz Mia's request, so she survives. মার্কো এবার আকাশের দিকে এগিয়ে এসে উৎসাহ নিয়ে বলল, In that case, can I go to Elena tonight? I have been missing her. যা, আজকে রাতটা সবার জন্য মাফ। মার্কো এক মুহূর্ত দেরি করলো না। এলিনা তার স্ত্রী, যার কাছে ফেরার জন্য সে ছটফট করছিল। সে ঝড়ে বেগে বাইরের গাড়ির দিকে দৌড় দিল। ড্রয়িং রুমে তখন শুধু আকাশ নেশায় বুঁদ হয়ে থাকা আজিজ তখনও কোট মাথা দিয়ে বিড়বিড় করছে, কিন্তু আকাশ জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস পেল। আজিজের পাগলামির আড়ালে আজ রাতে বেঁচে গেল একটা টকবকে তরতাজা প্রাণ। কিন্তু আকাশের মনের ভেতরটায় সেই পৈশাচিক নেশার নির্মম মৃত্যুর খেলা কবে শেষ হবে, কবেই অভিশপ্ত রহস্যের সমাপ্তি ঘটবে, তা হয়তো আলেকজান্দ্রিয়ার এই অন্ধকার রাতও জানে না। শিলিগুড়ির আকাশে তখন গোধূলির রং লেগেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে দেখে রোদ তড়িঘড়ি করে সবাইকে গাড়িতে তুলো। বাড়ি ফিরতে হবে, অনেকটা পথ বাকি। তারপর তাকে এয়ারপোর্টে যেতে হবে। গাড়িতে ওঠার সময় বীরের এক জেদ, সে আজ ড্রাইভিং সিটে বসবে। ছোট মানুষের আধহত বুলির কাছে হার মেনে রোদ তাকে নিজের কোলেই বসিয়ে নিল। স্টিয়ারিং ধরে বীরের সেই কি আনন্দ। রোদও সাবধানে ভাতিজাকে নিয়ে ড্রাইভ করতে শুরু করলো। পিছনের সিটে মেঘলার রাত্রি বসে নিচেস্বরে গল্প করছে, আর সামনের সিটে বীর তার চাচুর ওপর প্রশ্নের ঝড় বইয়ে দিচ্ছে। তাতু আমাতে হেলিকপ্টার প্ল্যান দেখালে না, আমি প্লেন উঠলাম না। আরে আব্বা আমার, একটু থামো তো। তোমার পাপা যখন ফিরবে তখন তাকেই বলো, তার নিজস্ব হেলিকপ্টার, প্রাইভেট জেট সব আছে। ওসবে চড়ে তুমি সারা পৃথিবী ঘুরবে। রোদের মুখ থেকে পাপা শব্দটা বেরোতেই মেঘলা আর রাত্রি দুজনেই মুহূর্তের জন্য থমকে গেল। মেঘলার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। রাত্রি তোর রোদের হাতে একটা ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, রোদ, কেন কি এসব বলছো? ও তো বাচ্চা মানুষ। ও এখন ছোট রাত্রি, কিন্তু বড় হলে যখন জানতে চাইবে তখন কি উত্তর দেবে? তাছাড়া ওর শরীরে তালুকদার বাড়ির রক্ত বইছে, ওটা তো আর অস্বীকার করতে পারবে না। মেঘলা কিছু বলল না। জানালার বাইরে অন্ধকার পাহাড়ি রাস্তার দিকে তাকিয়ে রইল। 3 বছর আগে সেই ঝোড়ো রাতে যা ঘটেছিল তার স্মৃতিগুলো কি এই বাচ্চার মাধ্যমেই পূর্ণতা পেতে যাচ্ছে? কিন্তু সে তো এমনটা চায় না। বীর অনেকক্ষণ কি যেন ভাবলো, তারপর কোন স্বরে আধো বুলিতে জিজ্ঞেস করলো, তাতু পাপা কি আমার লেহানার পাপার মতো হয়? লেহানার পাপা আতে আমার পাপা তোই। রিহান বীরের পাশে বাড়ির বন্ধু। ওর বাবার সাথে বীর যখন ওকে খেলতে দেখে তখন থেকে ওর মনে এই প্রশ্নটা দানা পৌঁছেছে। রোদের বুকটা ফেটে যাচ্ছিল বীরের এই সরল প্রশ্ন শুনে। সে নিজেকে সামনে নিয়ে খুব শান্তভাবে বলল, আমি তোমার চাচু, আর আমার বড় ভাইয়া হলো তোমার পাপা। যখন সে দেশে আসবে তখন সে তোমায় নিয়ে আসবে, তোমাকে আর তোমার মাকে নিয়ে যাবে তোমাদের দাদিমার কাছে। দাদিমা শব্দটা শুনতেই বীরের চোখ দুটো জলজল করে উঠল। সে উত্তেজিত হয়ে বলল, লানি তাবো। এই বেয়াদব ছেলে, তোমাকে আমি কতবার বলেছি দাদিমার নাম ধরে ডাকবে না? তুমি কি আমার কথা বুঝতে পারো না? বীর কাঁদতে যাবে তখন রোদ তাকে থামিয়ে দিয়ে হাসলো। তবে সেই হাসির আড়ালে এক দীর্ঘশ্বাস লুকিয়েছিল। সে বীরের মাথায় হাত বুলিয়ে বলল,
হ্যাঁ বাবা, রানের কাছেই নিয়ে যাব। এখন চলো আগে বাড়ি যাই। গাড়িটা পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে চলো। বীর এখন পাপার হেলিকপ্টার আর দাদিমার কল্পনায় মগ্ন, কিন্তু মেঘলার কানে তখনও রোদের সেই কথাটা বাজছে। ওর শরীরে তালুকদারের রক্ত বইছে। মেঘলা মনে মনে ভাবলো, বড় হয়ে যখন ও পাপার কথা জিজ্ঞেস করবে তখন কি উত্তর দেব? বলবো তুমি এই পৃথিবীতে আসার খবরটাও তোমার পাপা জানে না। কতটা হাস্যকর ব্যাপার, তাই না? কিন্তু এটাই তো ধ্রুব সত্য। এই রক্তের টান কি আকাশকে ফিরিয়ে আনবে, নাকি আরো বড় কোনো বিপর্যয় ডেকে আনবে এই ছোট্ট বীরের জীবনে? যদি আকাশ ফিরে এসে বীরকে কেড়ে নেয়, তবে মেঘলা কি করে বাঁচবে? আকাশ তো তাকে কোনোদিন গ্রহণ করবে না। তবে কি সে শুধু তার সন্তান কি চাইবে? না, আর ভাবতে পারল না মেঘলা। আতঙ্কে চোখ বুজে নিল সে। বাইরে ঝোড়ো হাওয়ার সাথে পাল্লা দিয়ে তার বুকের ভেতরের ঝড়টাও বাড়ছে। কি ব্যাপার, গাড়ি থামালেন কেন? সবুজ কোনো উত্তর দিল না। সে হনহন করে গাড়ি থেকে নেমে রাস্তা ধারে এক ফুলের দোকানে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পর হাতে একটা সতেজ টকটকে লাল গোলাপ নিয়ে ফিরে এলো সে। সোনালি অবাক হয়ে তাকিয়ে রইল। তার চোখ বলছে সে জানতে চায় এই গোলাপটা কার জন্য, কিন্তু সবুজ নির্বিকার। সে আবার ড্রাইভ করতে শুরু করলো। আসলে আজ রূপসা এসেছে বাড়িতে, তাই ওর জন্যই গোলাপটা নিলাম। তুমি ওটা তোমার কাছে রাখো, আমি পরে বাড়ি গিয়ে নিয়ে নেব, বুঝলে? সোনালির মুখটা মুহূর্তেই কালো হয়ে গেল। সবুজ আবার একটু বাঁকা হেসে যোগ করলো, ঘরের মানুষের জন্য তো সবসময় থাকা যায়, কিন্তু মাঝে মাঝে একটু বাইরের দিকেও নজর দিতে হয়, বুঝো না? এই কথা শোনা মাত্রই সোনালির রাগের পারদ সপ্তমে চড়ে গেল। সে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে গাড়ির ড্যাশবোর্ড খোলার চেষ্টা করলো। নিশ্চয়ই ভেতরে কোনো ভারী কিছু আছে যা দিয়ে আজ সবুজের মাথাটা সে ফাটাবে। সবুজ শব্দ করে হেসে উঠে বলল, ওটা খোলার চেষ্টা করে লাভ নেই সোনা বউ, আমি আগেভাগেই তালা মেরে দিয়েছি, জানতাম তুমি এই কাজটাই করবে। সোনালি আর কিছু বলল না। রাগে তার দাঁত চকচক করছে। সে জানালার বাইরে তাকিয়ে মনে মনে ফুঁসতে লাগলো। মনে মনে ভাবলো, একবার বাড়ি যাই, বাবাকে বলে আজ এই সবুজের মুন্ড আমি উড়িয়ে দিব। খানিকটা দূরে গিয়ে একটা নির্জন জায়গায় সবুজ গাড়ি থামালো। তারপর সোনালিকে নামতে বলল। সোনালির মেজাজ তখন তুঙ্গে। সে রীতিমতো সবুজের সাথে ঝগড়া শুরু করে দিল। সে কিছুতেই নামবে না। যার জন্য গোলাপ নিয়েছে তার কাছে গেলেই তো হয়। সোনালির এই বাচ্চাদের মতো ঈর্ষা দেখে সবুজ মনে মনে খুশি হলো। আবার তার হাসি পেল। সোনালি যখন কিছুতেই মানছে না, সবুজ এক ঝটকে গাড়ি দরজা খুলে সোনালিকে পাজাগোলা করে কোলে তুলে নিল। সোনালির সব প্রতিবাদ উপেক্ষা করে তাকে এক সুন্দর জায়গায় দাঁড় করিয়ে দিল সে। তারপর গাড়ি থেকে সেই সতেজ লাল গোলাপটা নিয়ে এসে হঠাৎ সোনালির সামনে হাঁটু গেড়ে বসলো। সবুজের চোখে তখন দুষ্টামি মাখা গভীর ভালোবাসা। সেই গোলাপটা সোনালির দিকে বাড়িয়ে দিয়ে বলল, রূপসা তো কেবল একটা নাম সোনালি, কিন্তু আমার এই হৃদয়ে পুরোটা জুড়ে শুধু তুমি আছো। এই গোলাপটা বাইরের কারোর জন্য নয়, আমার ঘরের রানীর জন্য। আই লাভ ইউ সোনা বউ। আজ এই বিশ্ব ভালোবাসা দিবসে শুভেচ্ছা তোমাকে সোনা। সোনালি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। একটু আগে সেই প্রচণ্ড রাগ যেন এক নিমিষে জল হয়ে গেল। সবুজের সেই হাঁটু গেড়ে বসা আর সোনালির অভিমানী চোখের জল সব মিলিয়ে পরিবেশটা তখন এক স্বর্গীয় রূপ নিল। সবুজ সোনালির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে অত্যন্ত আবেগপ্রবণ কণ্ঠে বলতে শুরু করলো, জানো সোনালি, তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখন ভেবেছিলাম তুমি হয়তো আমার জীবনে চলার পথে আসা আর 10টা সাধারণ মানুষের মতোই একজন। যখন পরিচয় জানলাম ভাবলাম তুমি আমার জীবনের শ্রেষ্ঠ সমস্যা, কিন্তু এই গত 3 বছরে তুমি কখন যে আমার নিঃশ্বাসের সাথে মিশে গেছো আমি নিজেও বুঝতে পারিনি। আজ আমি বুক ঠুকে বলতে পারি আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। সবুজ একটু থেমে সোনালির চোখের দিকে তাকিয়ে আরো গভীর গলায় বলল, এই 3 বছরে আমি তোমাকে কখনো অসম্মান করে ছুঁয়ে দেখিনি, কিন্তু তোমার অস্তিত্ব আমার আত্মায় মিশে আছে। তোমার মায়াবী হাসি, তোমার রাগ আর তোমার এই মায়ের মতো আগলে রাখার স্বভাব, সব কিছু আমাকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে যে এখন আমার পুরো পৃথিবীটা শুধু তোমাকে ঘিরে আবৃত হয়। বিশ্বাস করো সোনালি, আয়নার সামনে দাঁড়ালে এখন নিজের চেহারার চেয়ে তোমার মুখটাই বেশি দেখতে পাই। সোনালির চোখের কোণে তখন চিকচিক করছে নোনা জল। সবুজ তার হাতের উপর সামান্য চাপ দিয়ে আবার বলল, আমার এই অগোছল জীবনটাকে পূর্ণতা দিতে একমাত্র তোমারই প্রয়োজন। আমি তোমাকে কোনো রাজপ্রাসাদ দিতে পারবো কিনা জানি না, কিন্তু কথা দিচ্ছি তোমাকে আমার বুকে বাম পাশে আগলে রাখা রানী করে রাখবো সারা জীবন। তুমি তোমার বাবার রাজকন্যা থেকে আমার রাজ্যের রানী হয়ে যাও কোটি কোটি। সোনালি, অনেক তো হলো লুকোচুরি,
আজকে তবে আমার সবটুকু শূন্যতা তোমার নাম দিয়ে পূর্ণ করে দেবে। প্লিজ সোনালি, আবার হয়ে যাও, আমায় ভালোবাসার অধিকারটুকু দাও। সবুজের এই গভীর আর আর্তনাদ মেশানো ভালোবাসার কথাগুলো শুনে সোনালির সমস্ত রাগ অভিমান যেন এক লহমায় ধুয়ে মুছে গেল। সে ঝাপসা চোখে সবুজের দিকে তাকিয়ে রইল, মুখে কোনো ভাষা নেই, আছে কেবল এক বুক ভালোবাসা। অতীত ড্রয়িং রুমের কুমোট পরিবেশ, সোনালির বাবা সৈকত সাহেবের গর্জন শোনা যাচ্ছিল। সামনে দাঁড়িয়ে তার স্ত্রী মারুফা, চোখে মুখে কোনো অপরাধ বোধ নেই, বরং আছে এক অদ্ভুত তৃপ্তি। সৈকত সাহেব চিৎকার করে বলেন, এটা তুমি কি করলে? একবারও কি তোমার স্বামী আর অবুঝ সন্তানদের কথা মনে হলো না? না, মনে হয়নি। কেন মনে হবে? যেখানে আমার সুখ আছে আমি সেখানেই যাব। তুমি আমাকে কখনোই সুখে রাখতে পারোনি সৈকত। মনে রেখো, শুধু অঢেল টাকা দিয়ে সুখ কেনা যায় না। আরো অনেক প্রয়োজন আছে যা আমাকে মিহির দিয়েছে। স্ত্রীর মুখে পরপুরুষের প্রতি আকর্ষণের এই নির্লজ্জ স্বীকারোক্তি শুনে সৈকত সাহেব হিতাহিত জ্ঞান হারিয়ে সজোরে মারফার গালে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। জানতাম এর চেয়ে বেশি কিছু আপনার কাছ থেকে আশা করা যাবে না। তবে শুনে রাখুন, আমি এক্ষুনি এই সংসার ত্যাগ করে চলে যাচ্ছি। সৈকত সাহেবের আগে হিতাহিত জ্ঞান হারিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। মারফা সোজা সবার ঘরে এসে দোলনা থেকে ছোট্ট বাচ্চাটাকে কোলে তুলে নিল। পাশে দাঁড়িয়ে 8 বছরের ছোট্ট সোনালি ভয়ে থরথর করে কাঁপছে। মারফা সোনালির দিকে এক পলক তাকিয়ে হিমশীতল কণ্ঠে বলল, আমি তোমাদের নিজের স্বার্থে ত্যাগ করেছি সোনালি। কখনো আমাকে খোঁজার চেষ্টা করো না। ঘৃণা করি আমি তোমাদের। এই বলে কোলে শিশুটিকে নিয়ে মারফা বাড়ি থেকে চিরতরে বেরিয়ে গেল। ইহসান সাহেব যখন ফিরে এলেন দেখলেন সোনালি একা বসে অঝরে কাঁদছে। সোনালি কাঁদতে কাঁদতে বাবার গলা জড়িয়ে ধরে বলল, বাবা, মা ছোট বোনকে নিয়ে চলে গেছে, মার ফিরবে না। ইহসান সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে পাথর হয়ে বসে রইলেন। ধরা গলায় বলেন, কেঁদো না মা, আমি হয়তো তোমার মাকে কোনো সুখ দিতে পারিনি। সেই সুখের সন্ধানে বেরিয়েছে, তাকে আর খোঁজার চেষ্টা না করাই ভালো। ওদিকে বাড়ি থেকে বেরিয়ে মারফা সে লোকটির সাথে দেখা হলো যার জন্য সে সংসার ছেড়েছে। কিন্তু লোকটি বাচ্চাকে দেখে প্রচণ্ড রেগে গেল। সে চিৎকার করে বলল, এই আপদ আমি সামলাতে পারবো না। অন্যের রক্ত আমি কেন আপন করব? ওকে ডাস্টবিনে ফেলে শুধু তুমি এসো। মারফা মুহূর্তের জন্য দ্বিধায় পড়ল, তারপর নিজের অন্ধমোহের কাছে মাতৃত্ব হেরে গেল। রাস্তার ধারে অন্ধকার এক নির্জন করে ছোট্ট শিশুটিকে শুইয়ে দিয়ে মারফা লোকটির সাথে গাড়িতে করে নিরুদ্দেশ হয়ে গেল। বর্তমান সবুজের প্রপোজাল শুনে সোনালির চোখের নোনা জল যেন বাদ মানল না। সবুজের এই গভীর ভালোবাসা তাকে আজ সেই পুরনো স্মৃতির অতল গহ্বরে ঠেলে দিল, যে স্মৃতি সে বহু বছর আগে সযত্নে কবর দিয়েছিল। সোনালির চোখের সামনে ভেসে উঠল তার অন্ধকার শৈশবের এক অভিশপ্ত দিন। স্মৃতির পাতা থেকে বাস্তবে ফিরে সোনালি টুকরে কেঁদে উঠল। সবুজের বুকের পর মাথা রেখে অস্পষ্ট স্বরে বলল, সবুজ, যার মা শারীরিক সুখের জন্য অন্য পুরুষের সাথে স্বামী সন্তান রেখে চলে যেতে পারে, যে নিজের সন্তান রাস্তার ধারে ফেলে চলে যেতে পারে, সে মায়ের সন্তান হয়ে কি আমি সত্যি ভালোবাসা পাওয়ার যোগ্য? আমি আজ পর্যন্ত আমার সেই ছোট বোনটাকে খুঁজে পেলাম না। কে জানে সে বেঁচে আছে কিনা। সবুজ সোনালিকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। সে জানতো না সোনালির হাসি খুশি চেহারার আড়ালে এত বড় ক্ষত লুকিয়ে আছে। কেঁদো না শোনাবো, সে ছোট্ট পরীকে আমি আর তুমি মিলে ঠিক খুঁজে বার করব। মিশরের আলেকজান্দ্রিয়া শহর, নীল নদের ধারের এক নির্জন অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে আছে আকাশ। তার চোখ দুটো আগের চেয়ে অনেক বেশি রহস্যময় আর শান্ত। পাশে দাঁড়িয়ে আছে তার দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী মার্কো। বেশ কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে নীরবতা ভাঙল। আকাশ, ইটস হাই টাইম ইউ গো ব্যাক টু ইউর কান্ট্রি। আকাশ, এটাই উপযুক্ত সময় তোমার দেশে ফিরে যাওয়ার। আকাশ কিছুক্ষণ চুপ থেকে হাতের সিগারেটটা ফেলে দিয়ে বাংলায় পিপি করল, ফিরতেই হবে। তারপর মার্কোর দিকে তাকিয়ে বলল, I will, Marco. I have to settle this course. আমি ফিরবো মার্কো, আমাকে সব হিসেব চুকিয়ে দিতে হবে। হ্যাঁ, তোমাকে ফিরতেই হবে। নিজের দিকে তাকাও। এই 3 বছরে তোমার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি, বরং আরও খারাপ হচ্ছে। তাছাড়া আর কত মেয়ের প্রাণ আমরা এইভাবে নিব? আকাশ কোনো উত্তর দিল না। আজিজ বাইরে থেকে এক সুন্দরী বাঙালি মেয়েকে ভেতরে নিয়ে এলো। আকাশও মার্কোর দিকে তাকিয়ে হেসে বলল, ভাই বিশ্বাস করেন এই মিশরে বাঙালি মেয়ের বড্ড অভাব। বোর হয়ে গেছি বাঙালি খুঁজতে খুঁজতে, তাই আপনার উচিত এবার টেস্ট পরিবর্তনের।
মার্কো মেয়েটির দিকে একবার তাকিয়ে তার হাতে একটা ভাঁজ করা কাগজ ধরিয়ে দিয়ে বলল, এটা পড়ো। আজিজ পাশ থেকে কাগজে উকি মারতে গেলে মার্কো এক ঝটকায় ধরে সোফায় বসিয়ে দিল। গত রাত কেমন কাটলো? তুমি সেই মেয়েটিকে নিয়ে রুমে গিয়েছিলে যে আকাশের জন্য এসেছিল, তুমি কি করেছো সেখানে? আজিজ এবার প্রায় কাঁদতে কাঁদতে জবাব দিল, Believe me, Marco, I accidentally fell asleep. When I woke up in the morning, I saw the girl sleeping beside me. I did nothing after that. I just dropped her off her apartment and came here to give her the money. বিশ্বাস করেন মার্কো, আমি ভুল করে ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে যখন আমার ঘুম ভাঙলো দেখলাম মেয়েটা আমার পাশেই ঘুমোচ্ছে। আমি কিছুই করিনি। এরপর আমি শুধু মেয়েটাকে তার টাকা দিয়ে অ্যাপার্টমেন্টের সামনে নামিয়ে দিয়ে এলাম। ছুতে দেবেন না তো আমাকে? এখানে কেন এনেছেন? কি করব আমি ভেতরে গিয়ে? আপনাদের উদ্দেশ্য কি? মার্কো আর আজিজের তর্কের মাঝেই মেয়েটি হঠাৎ বলে উঠল, তার চোখের রাজ্যের বিস্ময় আর ভয়। আজিজ মেয়েটির কথা শুনে এমনভাবে হাঁক করল যেন হাওড়া ব্রিজটা আস্ত তার মুখে ঢুকে যাবে। তার চোখ কপালে উঠে গেল। সে মনে মনে ভাবল, কি আশ্চর্য, এতদিন ধরে এতগুলো মেয়েকে ভাইয়ের জন্য নিয়ে এলাম, কিন্তু একটাকেও ছুঁয়ে দেখিনি। তবে আমি তো কত কিছু ভেবেছিলাম। তার মানে ভাইয়া কি আসলেই? আজিজের ভাবনার মাঝে বজ্রপাতের মতো আকাশের গম্ভীর গলা শোনা গেল ভেতর থেকে, আজিজ, মুখ বন্ধ কর। আজিজ ভড়কে গিয়ে জিভ কামড়ে ধরল। আকাশের গলার স্বর এতটাই নিস্পৃহ যে মনে হচ্ছে সে কোনো রক্ত মাংসের মানুষ নয়। মেয়েটির দিকে তাকিয়ে বলল, রুমে এসো। বলে এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সে রুমের দিকে চলে গেল। মেয়েটি এলোমেলো পোশাক আরও একটু এলোমেলো করে নিয়ে আকাশের পিছু পিছু যেতে শুরু করলো। তখন মার্কো মেয়েটিকে বলল, ওকে ছোঁয়ার চেষ্টা ভুলেও করবে না, এমনকি ভুলেও না। মা, পাপা যাবো, বাবা যাবো। শিলিগুড়ির নির্জন বাড়ি। মেঘলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। তার চোখ দুটো যেন মরুভূমির মতো খা খা করছে। ঠিক তখনই ছোট্ট বীর দৌড়ে এসে মেঘলার শাড়ি টেনে ধরল। বিগত 2 দিন ধরে ছেলেটা এই একই কথা বলে বলে সবার মাথা খারাপ করে দিচ্ছে। অবুঝ শিশুটি জানে না তার পাপা কোথায়। সে শুধু জানে তার চাচু বলেছে তার পাপা আসবে। মেঘলা কোনো উত্তর দিল না। সে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার চিবুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চাইল, কিন্তু তা সে শক্ত করে চেপে রাখল। মেঘলার এই নীরবতা দেখে রাত্রি এগিয়ে এলো। সে বীরকে কোলে তুলে নিয়ে তার চোখের জল মুছিয়ে দিয়ে মিলান হেসে বলল, আরে সোনা, তোমার পাপা তো এখন চাঁদে গেছে। জানো তো চাঁদ কত দূরে? সেখান থেকে ফিরতে পাপার একটু লেট হবে। তুমি লক্ষ্মী হয়ে থাকো, পাপা ঠিক ফিরে আসবে। বীর ফুপিয়ে কাঁদতে কাঁদতে রাত্রির গলা জড়িয়ে ধরল। পাপা রাত থেকে চকলেট আনবে। রাত্রি মেঘলার দিকে একবার তাকালো। মেঘলার চোখে তখন নোনা জলের ধারা। রাত্রি দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ রে বাবা, অনেক চকলেট আনবে। এখন কান্না থামাও তো। রাত্রি মনে মনে ভাবল, চাঁদ তো অনেক কাছে রে বীর। তোর পাপা তো এখন এমন এক অন্ধকারে হারিয়ে গেছে যেখান থেকে ফেরার রাস্তাটা সে নিজেই হয়তো ভুলে গেছে। শিলিগুড়ির এক প্রান্তে শান্ত পরিবেশে দাঁড়িয়ে আছে কিডস প্যারাডাইজ কিন্ডারগার্টেন স্কুল। এই স্কুলের হেড ম্যাডাম ছাড়া আর কেউই জানে না যে এখানকার নতুন 2 শিক্ষিকা মেঘলা আর রাত্রির পরিচয় আসলে কি। স্কুলটা তালুকদারদেরই ট্রাস্টের অধীনে। রোগ চেয়েছিল বড় ভাইয়ের অবর্তমানে মেঘলার যাবতীয় সব খরচ নিজেই বহন করতে, কিন্তু মেঘলা সাফ জানিয়ে দিয়েছে সে কারোর বোঝা হয়ে থাকতে চায় না। রোদ রাত্রির স্বামী হওয়ার সুবাদে রাত্রির ওপর নিজের অধিকার খাটিয়ে তার খরচ মেটাতে পারলেও মেঘলার উপর সে জোর করার সাহস পায় না। মেঘলা সেই শান্ত কিন্তু দৃঢ় চোখের দিকে তাকালে রোদ আজও কুকড়ে যায়। অগত্যা রোদ তাদের এই স্কুলে কাজে ব্যবস্থা করে দিয়েছে। তবে মেঘলা নিজের জন্য টাকা না নিলেও বীরের যাবতীয় খরচ রোজই ওঠায়। সেখানে মেঘলা বাধা দেয়নি। প্রথম মেঘলা একাই স্কুলে যেত আর রাত্রি বাড়িতে বীরকে সামলাতো, কিন্তু গোল বাঁধল বীরকে নিয়ে। 3 বছরের এই ছোট্ট প্রাণটা তার মাকে এক মুহূর্ত চোখের আড়াল হতে দেয় না। মেঘলা স্কুলে গেলে বীর কান্নায় ঘর মাথায় তোলে। শেষমেশ উপায় না দেখে রাত্রিও এখনই স্কুলে জয়েন করেছে। হেড ম্যাডাম মানুষটি খুব দয়ালু। তিনি রোদের নির্দেশে বীরকে আলাদাভাবে আগলে রাখেন।
স্কুলের একটি ছোট্ট কামরায় বীরের জন্য খেলাধুলা আর বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে, যাতে ক্লাসের ফাঁকে মেঘলা আর রাত্রি তাকে দেখে আসতে পারে। হেড ম্যাডাম নিজে দাঁড়িয়ে থেকে বীরের খেয়াল রাখেন, যেন কোনোভাবেই বাচ্চার কোনো কষ্ট না হয়। ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে মেঘলা রাত্রির উদ্দেশ্যে বলল, রাত, ওর কান্না থামিয়ে ওকে দ্রুত রেডি কর, আমাদের তাড়াতাড়ি স্কুলে বেরোতে হবে। স্কুলে যাওয়ার কথা শোনা মাত্রই বীরের কান্নার নোনা জল যেন জাদু মন্ত্রের মতো উবে গেল, তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। বীর বরাবরই স্কুলে যেতে খুব পছন্দ করে, হয়তো সেখানে তার কোনো পড়াশোনা নেই, আর তার সারাদিনের কাজ হলো এদিক সেদিক দাপিয়ে বেড়ানো আর ভণ্ডামি করে সবাইকে মাতিয়ে রাখা। বীরের এই আনন্দ দেখে মনে হয় তার ছোট্ট দুনিয়াটা ওই স্কুলেই বন্দি। মেঘলা সেখান থেকে গটগট করে নিজের ঘরে চলে গেল, তার চোখে মুখে অদ্ভুত এক কাঠিন্য, যা দিয়ে সে নিজের ভেতরকার সব হাহাকার ঢেকে রাখে। মেঘলা চলে যেতেই রাত্রি বীরকে কোলে টেনে নিল। এই তো আমার বাবা, স্কুলে গিয়েও তো আজ আবার সব পেন্সিল হারাবে, তাই না? রাত্রি হাসতে হাসতে বীরকে পরিপাটি করে রেডি করে দিল। নীল রঙের ছোট্ট টি শার্ট আর প্যান্টে বীরকে হুবহু আকাশের মতো লাগছে। এরপর রাত্রি নিচেও দ্রুত রেডি হয়ে বীরের হাত ধরে ঘর থেকে বের হয়ে এলো। নিলয়, শোনো না, বলছিলাম যে আমাদের নিভাকে কোনো একটা কিন্ডার গার্ডেনে ভর্তি করে দিলে কেমন হয়? বেচারি সারাদিন ঘরের মধ্যে একা একা থাকে, সেখানে গিয়ে না হয় পড়াশোনা করলো না, কিন্তু অন্য বাচ্চাদের সাথে মেলামেশা করলে, খেলাধুলা করলে ওর গ্রোথটা অনেক বাড়বে। রোদের কাছ থেকে সব শোনার পর তারা এসেছিল চৌধুরী ভিলাতে, নিলয়দের বাড়িতে। সকালে নিলয় যখন রেডি হয়ে বের হচ্ছিল সবুজের সাথে কোথাও যাওয়ার জন্য, তখনই নীলিমা এই কথাটা বলল। নিলয় আয়না থেকে চোখ সরিয়ে কিছুক্ষণ ভাবল। নিভার মিষ্টি মুখটার দিকে তাকিয়ে সে নীলিমার কথার যৌক্তিকতা খুঁজে পেল। সে নীলিমার দিকে তাকিয়ে বলল, আইডিয়াটা মন্দ নয় নীলিমা, আসলে ওর এখন একটা সঙ্গ দরকার। আচ্ছা, রোদের একটা স্কুল আছে না, ওই যে ট্রাস্টের আন্ডারে? হ্যাঁ আছে তো, রোদ তো ওখানেই সব দেখাশোনা করে। কি যেন একটা নাম স্কুলটার, ঠিক মনে পড়ছে না তো। কিডস প্যারাডাইস, নামটা খুব সুন্দর না? ওখানে নিয়ে চলো, রোদের স্কুল যখন তখন নিভার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তবে আজই চলো না, আমরা গিয়ে দেখে আসি ওখানকার পরিবেশ কেমন। যদি ভালো লাগে তবে নিভাকে ওখানেই ভর্তি করিয়ে দেব। নিলয় আলমারি থেকে শার্ট বের করতে করতে বলল, আজ তো সবুজ আর সোনালির সাথে বাইরে বের হওয়ার কথা, আমি সবাইকে রেডি হতে বলেছি। রোদকেও বলেছিলাম আমাদের সাথে যেতে, কিন্তু ও বলল ওর নাকি খুব জরুরি কি একটা কাজ আছে, তাই সে যেতে পারবে না। তুইও রেডি হয়ে নে নীলিমা, তোকেও যেতে হবে। নিলয়ের কথা শুনে নীলিমা একটু দমে গেলেও পরক্ষণে বুদ্ধি খাটিয়ে বলল, ঠিক আছে বাবা, চলো যাব, কিন্তু যাওয়ার পথে আমরাও স্কুলটা একটু দেখে যাব। বেশি দূরে তো আর নয়, আর বেশিক্ষণ সময়ও লাগবে না, তারপর না হয় আমরা সরাসরি কাজে যাওয়া যাবে। নিলয় নীলিমার কথাই সম্মতি জানিয়ে মাথা নাড়ল। সে মোবাইলটা হাতে নিয়ে সবুজকে কল করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। এক কান চুম্মা দে, পরান লাগাইলে, দুই কান চুম্মা দে, ভোল্টেজ বাড়াইলে, তিন কান চুম্মা দে আমায়, হাই হলো টেম্পারেচার, চর্গে আপে আর কাবুকার। নাচতে নাচতে আর গান গাইতে গাইতে সবুজ রুমে ঢুকেই ব্রেক কষল। তার চোখের মনে যেন স্থির হয়ে গেল। সামনের আয়নার সামনে দাঁড়িয়ে সোনালি তার খোলা চুলে পিন আটকাচ্ছে। সোনালির পরনে আজ গাঢ় সবুজ রঙের একটা ঢাকাই শাড়ি, কপালে ছোট্ট একটা কালো টিপ। তাকে দেখতে ঠিক যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো অপ্সরা। সবুজ কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে নিজের কপালে একটা থাপ্পড় মারল, তারপর গান থামিয়ে বলে উঠল, ওরে আমার কাঁচামরিচ রে, আজ তো দেখি শিলিগুড়ির সব ভোল্টেজ তুই একাই টেনে নিচ্ছিস। কিরে সোনালি, এমন রূপ নিয়ে বেরোলে তো শিলিগুড়ির রাস্তায় ট্রাফিক জ্যাম লেগে যাবে। চলবো, আজ সব ট্যুর বাতিল, আমরা বরং ঘরেই বাসর করি। চলবো। অসভ্যতামি করো না তো সবুজ, একটু পরে সবাই মিলে বের হব, আর তোমার এখন বাসর করার সব জেগেছে, লজ্জা করে না? সবুজ দন্ত বিকশিত করে হাসলো। সোনালির একদম কাছে গিয়ে তার কানের কাছে ফিসফিস করে বলল, লজ্জা তো মেয়েদের ভূষণ রে পাগলি, আর পুরুষ মানুষের ভূষণ হলো নির্লজ্জতা। তাছাড়া নিজের বউকে দেখে যদি টেস্টোস্টেরন নাড়া না দেই, তবে কি পাশে বাড়ির কাকিমাকে দেখে নাড়া দেব? তুই যে আজ এই গ্রিন সিগন্যাল দিয়েছিস,
আমার তো মন চাইছে এখনই সব ট্রাফিক আইন ভেঙে ফেলি। সোনালি এবার সবুজের পেটে একটা চিমটি কেটে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। থামো তো, এই মুখটা কি কোনোদিন একটু ভালোভাবে কথা বলবে না? কী সব নোংরা ভাষা! আই উফ, আমার কলিজা টান দিলি রে। দেখলি তো, নীলিমা আর নীলয় 3 বছরের বাচ্চা নামিয়ে ফেললো, আর তুই শুধু আমাকে কেল চিমটি মেরে আমার জেনারেশনটাই শেষ করে দিলে। আমার এই যন্ত্রপাতিতে যদি জং ধরে যায় তবে এর দায়ভার কে নেবে শুনি? তোর ওই গম্ভীর ব্যক্তিত্ব